ওকে, পত্রিকার শিরোনাম, এটা আজকে দ্বিতীয় প্রসঙ্গ। নতুন পে স্কেল বাস্তবায়ন করছে না অন্তর্বর্তী সরকার। কে বলছেন এটা? এটা বলেছে বিদ্যুৎ উপদেষ্টা। না, উনি একই সঙ্গে আরও অনেক কিছুর উপদেষ্টা, অনেকগুলা মন্ত্রণালয়, বোধহয় 3-4টা মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি। আচ্ছা, যাই হোক, প্রথম প্রশ্ন হলো যে উনি কেন পে স্কেল নতুন করা হয়েছে সেটা নিয়ে বলবার মতন উনাকে পাঠাইছে ইউনিসেফ, এরকম জিনিসটা। উনি খুব ইউনিসেফের খাস লোক, এই জন্য শুনেছি একসময় নাকি ছাত্রও ছিলেন তার, সেই জন্য। হোয়াট এভার, মূল প্রসঙ্গ হলো ইউনিসেফকে পে স্কেল বানাতে বলছিল কে? এটা কি একেবারে রাস্তাঘাটে আন্দোলনে ভরে গেছিল? আপনি এই পে স্কেল বানানোর কাজে হাত দিচ্ছেন কেন? এর কোনো সদুত্তর কোথাও নাই। আপনি একটা পে স্কেল বানিয়ে দিলেন। ইউনিসেফ একজন অর্থনীতির মানুষ, তার সাবজেক্টও ছিল, ডিপার্টমেন্টও ছিল অর্থনীতির, ওখানকারই প্রফেসর তিনি। ওনার তো না বোঝার কোনো কারণ নাই যে এই যে বেতন বাড়ানো, এই বেতনটা বাড়ানো কিন্তু সরকারি কর্মচারীদের। আচ্ছা, পরিষ্কার করে দিই, সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দেওয়া মানে এর ইম্প্যাক্ট প্রথমে গিয়ে পড়বে বেসরকারি কর্মচারীদের উপরে। বেসরকারি কর্মচারীরা সবগুলো অফিসের ধর্মঘট শুরু হয়ে যাবে। আধা সরকারি তাদের উপরেও যদি একইভাবে না হয়, তারপর আবার কারোটা যদি কারো পছন্দ না হয়, এই সব কিছু মিলে পুরো বাংলাদেশটার ধর্মঘটে ভরে যাবে। এটাও বড় সমস্যা না, বড় সমস্যাটা অন্য জায়গায়। একবার বেতনে হাত দেওয়া মানে পুরা বাংলাদেশের উপরে একটা ব্যাপক মুদ্রাস্ফীতি নেমে আসবে। এটা আজকে প্রমাণিত সত্য না যে প্রথমে সরকার চুরি করে বা ফেইলিওর হয়ে বা অদক্ষতার কারণে সরকার যখন ফেল করে তখন মুদ্রাস্ফীতি বেড়ে যায়। ওটা কাভার করার জন্য। মুদ্রাস্ফীতি মানেটা কি? মুদ্রাস্ফীতি মানে হলো যে পরিমাণে প্রোডাকশন হচ্ছে তার যে মূল্য, তার চেয়ে বেশি মূল্য আপনি নির্ধারণ করে দিচ্ছেন। কি করে? আপনি যখন টাকা চাপাবেন তখন মানে কি হলো, আগে শ্রমে উৎপাদিত কোনো পণ্যের মূল্য যদি 100 টাকা হয়, এখন ওইটার মূল্য আপনি বানাই দিয়েছেন 120 টাকা। টাকা ছাপানোর মানেটা হলো এটা। টাকা বেশি ছাপাই দিলে, এই যে বেশি ছাপানো কম ছাপানো, এটা কি থেকে নির্ধারিত হয়? ওই যে আগে যে পণ্যটার মূল্য ছিল 100 টাকা, আপনি 20 টাকা বেশি ছাপা দেওয়ার মানে হবে তাই যে আপনি এখন ওইটাকে 120 টাকা বেচতে বলছেন। এর ইম্প্যাক্ট এবার একদম স্রোতের মতন পুরো দেশ জুড়ে, ওই দেশ বলতে ওই কারেন্সি দিয়ে কেনা বেচা হয় যতগুলো এলাকায়, পুরোটা এলাকায় জুড়ে চলে যাবে এটা প্রভাব। তাহলে এখন যখন জিনিসপত্রের দামটা বেড়ে গেল, এখন আপনি আবার বলছেন বেতন বাড়াতে হবে, তাহলে কি হলো? বেতন বাড়ানো কি মুদ্রাস্ফীতির সমাধান? উত্তর হলো যে দুনিয়ার কোথাও এটা লেখা নেই, কোথাও প্রমাণিত না। প্রথমত আপনি হাত দিচ্ছেন, টাকা ছাপাইছেন কেন? টাকা ছাপাই তো মুদ্রাস্ফীতি বানাইছে। মুদ্রাস্ফীতির জন্যই তো এখন পুরোনো বেতনের মাংস চলবে না। এটা হচ্ছে সোজা হিসাবটা। কিন্তু এখন আপনি আবার এর বিরুদ্ধে ঢুকাচ্ছেন, কি আবার বেতন বাড়াই দিচ্ছেন। তো বেতন বাড়ানোর ওইটা ইম্প্যাক্ট এবার মুদ্রাস্ফীতি হবে। এটার ইম্প্যাক্ট ডাইরেক্ট যাবে প্রথমে কোথায়? এটা ডাইরেক্ট যাবে তেল, মূল যে জ্বালানি তেলটা, বিশেষ করে মাস পাবলিক ট্রান্সপোর্টে যে তেল ব্যবহার করা হয়, ডিজেলে। আপনার ডিজেলের দাম বাড়াই দিবে। ডিজেলের দাম বাড়াই দিবে কেন? সরকার বলবে যে আমি যদি ডিজেলের দাম না বাড়াই তাহলে ভর্তুকি দিতে হবে বেশি। সব ভর্তুকি কমানোর জন্য আমি ডিজেলের দাম বাড়াতে হবে। এইবার ডিজেল দাম বাড়ানো মানে সব জিনিসের দাম বাড়ানোর আসল জায়গাটা হলো এটা। এমন কোনো খাত পাওয়া যাবে না তারা এফেক্টেড না ডিজেলের দাম বাড়ানোর। মনে করে দিই আপনাদেরকে, 23 সালে হাসিনা একটা এরকম একইভাবে ডিজেল তেল দাম বাড়ানোকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। কেন? ডিজেল তেল বাড়ানোটা আবার কায়দাটা আসছে দেখেন। তার আগে কি হয়েছিল? তার আগের ঘটনাটা হলো যে হাসিনা হঠাৎ করে দেখলো যে তার ডলারে ফরেন কারেন্সি নাই। তার যখন ফরেন কারেন্সি নাই তখন সে এইটার জন্য এই যে তেলের ভর্তুকি, অমুক ভর্তুকি, এটার জন্য হাসপাস করতেছে, অনেক কিছু এটা সেটা করতেছিল। ফাইনালি যখন ওকে বুদ্ধি দিল, এই গভর্নর সহ আর তার দুটা ছিল, একটা
কাইকোয়াস আর গভর্নর আর একটা লোক, এরা তিনজন মিলে বুদ্ধি দিল যে তেলের দামটা বাড়াই দেন। একজন আমার বুদ্ধি দিল বাড়াবেনই যখন একটু বেশি বাড়ায় না কেন, কারণ দুদিন পরে আরো জিনিসের দাম বেড়ে যাবে, তো আরো ভর্তুকি দিতে হবে, একবারে বাড়ায় নেন। উনি বিরাট বুদ্ধিমান মনে করলেন যে আগে আগে বাড়ায়নি। আচ্ছা, এবার ইমিডিয়েট ফলটা কি হলো, তেলের দাম বাড়ালে এবার যেটা হয় ওই সুযোগে বাসওয়ালা দাম ভাড়া বাড়াবে। এবার বাসওয়ালা ভাড়া বাড়াবে, যতটুকু তেলের বাড়াচ্ছে ততটুকু না, ও ওই সুযোগে যতটা পারে বাড়ায় দিবে, তেলের দামের উপরে চাপাই দিয়ে সে তার মতন বাড়ায় দিবে। এবার এটার ইম্প্যাক্টে গিয়ে পড়বে যে কর্মচারী অফিসে আসছিল, সে অফিসে গিয়ে বলবে যে আমাকে তো বেতন বাড়াতে হবে। এইবার এটা মেসেজ গেল চোরগুলার উপরে, হাসিনার চোরগুলা, যে সময় হয়ে গেছে, এখন যার যার মতন টাকা যা কামাইছো সেগুলোকে এখন ডলারে কনভার্ট করে বিদেশে চলে যাও, সরকার আর টিকবে না। সবাই শুরু করে গেল তার ডলার কেনার জন্য। কেন? তার আবার বন্ধুরা আছে ব্যাংকের মালিক, তাদেরকে বললো ডলার যা ক্যাশ তোমার ব্যাংকে আছে আমরা দিয়ে দাও। এইভাবে যখন ডলারের মৎস্য উঠে গেল, এটার পরিণতি হলো ডলারের দাম 85 টাকা থেকে চলে গেল 124, পাওয়া যায় না। এইবার হোল জিনিসটা এমন একটা লন্ডভন্ড জায়গায় চলে গেল। হাসিনার পতনের পিছনে এটা একটা বিরাট কারণ। তাহলে মূল জিনিসটা কি আসলে, যে আপনি কখনোই বেতন বাড়ায় কোনো কিছু সমাধান করতে পারবেন না। আরেকটা দিক থেকে আসি, এই ব্যাংকগুলোর ক্রাইসিসের মূল কারণ কি? মূল কারণ হলো সকল খেলাপি ঋণ। খেলাপি ঋণ মানেটা কি? খেলাপি ঋণ মানে হলো আপনি নামে বেনামে ব্যাংক থেকে টাকাগুলো সরাই নিয়ে গেছেন, বাসার কাজের লোক তার নামে লোন নিচ্ছেন আপনি 100-200 কোটি টাকা, লোকও বুয়া, কাগজপত্র বুয়া, আপনি এইভাবে ব্যাংকের থেকে টাকা বার করে নিয়ে গেছেন। এরপরে বলতেছেন লোকটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো কিছু বন্ধক রাখা হয় নাই, ফলে সে টাকা লোন নিয়ে যদি মেরে কোথায় গেছে কেউ জানে না। এগুলো হলো খেলাপি ঋণ। তাহলে খেলাপি ঋণগুলো যখন এইভাবে লুটপাট হয়েছে খেলাপি ঋণের নামে, সবচেয়ে বড়গুলো তো এক একজনে দেখা যাচ্ছে 5-7 হাজার কোটি টাকা, 5-7 হাজার কোটি টাকা। হিসাবটা আপনারা বুঝবেন, বাংলাদেশের টোটাল বাজেট কত সেটা যদি একটা ধারণা থাকে। সিম্পলি বিদ্যুৎ খাত থেকে চুরি করা হয়েছে 2 লাখ কোটি টাকা। এবার আন্দাজ করেন কি পরিমাণ চুরিটা হয়েছে। এবার এই যে চুরিগুলো হচ্ছে এবং এই খেলাপি ঋণগুলো ফেরত আনা হচ্ছে না, ইভেন এই গভর্নমেন্ট আসার পরেও, এই সালাউদ্দিন যে অস্ত্র উপদেষ্টা এবং এই এখনকার যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমি বুঝি না এই লোকটা কি আগে বলা হয় যে সে নাকি ওয়ার্ল্ড ব্যাংকে IMF-এ চাকরি করতো, আমার তো মনে হয় টিবা ছিল বোধহয়। এই লোকটা পর্যন্ত টাকা ছাপাইছে, তো তাহলে আপনাদেরকে না বসাচ্ছিল কি? বসালো কি জন্য? টাকা ছাপানোর জন্য। একটা খেলাপি ঋণ তুলতে পারেন না, একটা টাকাও তুলতে পারেন না, এই গেল 1.5 বছর হয়ে গেল। সমস্ত ব্যাংকগুলোকে লাঠে তুলে দেওয়া হয়েছে, একটা খেলাপি ঋণ তোলা হয় নাই। সোজা ইকুয়েশনটা হলো খেলাপি ঋণ না তুললে মুদ্রাস্ফীতি কখনো নামানো যাবে না। এইবার মুদ্রাস্ফীতি নিয়ে আপনি সংখ্যার কারুকার্য করে হাসিনা যেভাবে চালাই গেছে, এই সরকারও তাই করছে। এখন পর্যন্ত মুদ্রাস্ফীতি কমানো যায় নাই, বারে বারে খালি প্রমিস করে গেছে এটা করবো সেটা করবো। তো এই মুদ্রাস্ফীতির জন্যই তো বেতন বাড়াতে হচ্ছে। আবার বেতন বাড়ালেও মুদ্রাস্ফীতিটার সমাধান হবে না, তাতে আপনি চক্রের ভিতরে পড়ছেন। তাহলে মূল জিনিসটা ছিল খেলাপি ঋণ তুলে আনা, কিন্তু আপনি সেদিকে যাবেন না। লাস্টে এই সালাউদ্দিন বলে বসলো পলিটিক্যাল সরকার ছাড়া হবে না। এটা মানে যেটা পারেন না, আপনারা পারেন নাই, সেই অযোগ্যতা ঢাকার জন্য আপনারা তখন বলেন পলিটিক্যাল সরকার ছাড়া হবে না। তা আপনারা নিচ্ছেন কেন ক্ষমতা পলিটিক্যাল সরকার ছাড়া না হলে? সো চারিদিকে একটা তালি তুলি দিয়া কথাবার্তা বলা। আবার তাহলে এই প্রশ্ন যে আপনি কি বেতন বাড়ানোর চেষ্টা করলেন কেন? আপনি আবার বাড়াইলে যদি এখন বলে কার্যকর করবো না, কার্যকর করবেন না কেন? নতুন সরকার কি করবেন না করবেন নতুন সরকারের উপর ছেড়ে দিতেন। এরপরে এটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে। প্রকাশিত হওয়ার পর এখন দেখা যাচ্ছে 140% পর্যন্ত বেতন বাড়ছে। এটি কি মামা বাড়ির আবদার? টাকা পয়সা কি মামা বাড়ি থেকে নিয়ে আসবেন? হ্যাঁ, 140% বেড়ে যাওয়ার মানে বুঝছেন? এবার এটা মুদ্রাস্ফীতিতে কি হবে? দুনিয়া এমন কোনো ইকোনমিস্ট নাই যে বেতন বাড়ালে দেশের উন্নতি হয় বা যারা তাদের বেতন বাড়বে তাদের কোনো লাভ হয় এটা প্রমাণ করতে পারবে।
তাহলে সমস্যাটা এখানকার না, তো সমস্যাটা ওই যে খেলাপি, যেখানে ফেল করছেন আপনি, যেখানে টাকা চুরি হয়েছে সেই টাকাগুলো ফেরত আনতা, যেগুলো বিদেশে গেছে ওগুলোর তো কিছুই ফেরত আসে নাই, যেগুলো খেলাপি এগুলো কিছুই হয় নাই। 10 বেশন মতো কারখানাগুলো দেখেন, এদের কারখানাগুলো কি হয়েছে, বসুন্ধরাদের কারখানা কি হয়েছে, প্রত্যেকে খেলাপি, বিরাট দাড়িওয়ালা লোক, বড় বড় খেলাপি নেন, খাতক একটা এসালামের নামটা তো বলাই যাবে না, এমন একটা অবস্থা। ইন্ডিয়ায় গিয়ে হাসিনার পকেটে টাকা ঢুকাই দিয়ে আসতেছে, জানার এই যে বাংলাদেশে গন্ডগোল সে করতে পারে। এই হচ্ছে খেলাপিদের এক্সটেন্টটা কত দূর গেছে দেখেন আপনি। তাহলে এর ভিতরে ইউনূস সাহেব এই কাণ্ডটা করছে। উনি এখন একটা খেলাপিদের উদ্ধার করতে না পেরে বেতন বাড়ানোর প্ল্যান থেকে দিয়ে গেলেন, উস্কাই দিয়ে গেলেন আর কি। পরবর্তীতে যারাই সরকারে আসবে তারা বিপদে পড়বে, তারা চাপে পড়বে, এমন একটা চাপে যে বেতন বাড়ানোটা কোনো সলিউশনই না, অথচ বেতন না বাড়ালে যেন না চলে সেই উস্কানিটা ইউনূস সাহেব তৈরি করে দিয়ে গেলেন। কি সুন্দর একটা ইকোনমিস্ট না, প্রফেসর না, এটা খুব প্রফেসর সুলভ একটা কাজ করছেন। থ্যাংক ইউ।